আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নভেম্বরে সপরিবারে ওমরা করতে সৌদি আরব যাবেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ। গুমের মামলায় ট্রাইব্যুনালের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। জোটের প্রার্থীর প্রতীকে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির। নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ, যুবক আটক। বিদেশ সফরে সরকারের 10 কর্মকর্তা, চলছে তীব্র বিতর্ক। বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের 2 শতাধিক নেতাকর্মী। ডিজিকে নিয়ে দুদকে কোনো তদন্ত চলছে না বিজিবি। ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই 2 কিলোমিটার ছুটল ট্রেন। আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা। ট্রাম্পকে তাড়াও স্লোগানে উত্তাল মালয়েশিয়ায় গ্রেফতার 50। এবং নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো তুরস্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরা হজ পালন করতে নভেম্বরের শেষ দিকে সৌদি আরব যাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের 20 তারিখের আগে বা পরে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এদিকে তারেক রহমান ওমরা পালন শেষে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে সৌদি আরব থেকে সরাসরি আসবেন নাকি লন্ডন গিয়ে তারপর দেশে ফিরবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রোববার 26 অক্টোবর সকাল 11টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে বৈঠকে বিষয়গুলো আলোচনা হয়েছে। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। রোববার 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হবে। এই মামলার তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাতে পারে প্রসিকিউশন। এছাড়া অভ্যুত্থানে চানকারপুলের শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে 20তম সাক্ষী রবিবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। নির্বাচন জোট করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ 2 সদস্যের একটি প্রতিনিধি দল ইসিকে এ চিঠি জমা দেন। আরবীয় সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধিতা করছিল বিএনপি। তখন দলটিকে আশ্বাস দেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন। তবে বিএনপি জানিয়েছে, আইন সংশোধনে এর কোনো প্রতিফলন নেই। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে এমন সিদ্ধান্ত অনভিপ্রেত বলে মন্তব্য করেছে দলটি। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের পর ধাওয়া দিয়ে এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শনিবার রাত 11:30টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়, যার ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম পরিচয় না জানালেও তার কাছ থেকে সংশ্লিষ্ট আরও অনেকের নাম পরিচয় পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইবনে মিজান। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছে। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
কিশোরগঞ্জের ১০ উপজেলার নদী তীর সুরক্ষা ও খাল খনন প্রকল্পের প্রশিক্ষণ নিতে নেদারল্যান্ডস গেছেন পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের ১০ কর্মকর্তা। তাদের মধ্যে ৭ জনই নন টেকনিক্যাল কর্মকর্তা। সংশ্লিষ্ট মহলে বলা হচ্ছে, সরকারি অর্থে ইউরোপ সফর হলেও এতে প্রকল্পের কোনো বাস্তব সুফল মিলবে না। জানা গেছে, ২০ অক্টোবর থেকে ১০ দিনের এ সফর চলছে। প্রশিক্ষণের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রণালয়ে সমালোচনার ঝড় উঠেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ অনুবিভাগের বাজেট অধিশাখা থেকে গত ২৪ জুলাই উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত ২০২৫-২৬ অর্থ বছরে বিদেশে সফর সীমিত করা হয়। তারপরও পানি সম্পদ মন্ত্রণালয়েরই একজন প্রভাবশালীর তদবিরে এই সফরের আয়োজন করা হয়। প্রশিক্ষণের নামে সরকারি টাকা খরচ হলেও পাওয়ার কোনো কাজে এসব কর্মকর্তা ভূমিকা রাখতে পারবেন না বলে মনে হয় না। প্রশিক্ষণার্থীর তালিকায় ১০ জনের মধ্যে ৭ জনই নন টেকনিক্যাল হওয়ায় প্রশিক্ষণ প্রস্তাব প্রথমে অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। এরপরই ওই প্রভাবশালী সুপারিশ করেন। বরগুনা আমতলীতে ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছে। শনিবার রাতে উপজেলার নূরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। জানা গেছে, ইসলামী আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহ সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২ শতাধিক নেতাকর্মী দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ সাবেক ও বর্তমান ৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে। সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে প্রতিবেদনটিকে সম্পূর্ণভাবে মন গড়া, বানোয়াট ও ভিত্তিহীন বলছে বিজিবি। প্রকাশিত সংবাদের বিষয়ে বিজিবির পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে শনিবার দিবাগত রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, একটি অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজিবি ডিজি সহ ৯ সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যাতে বিজিবির বর্তমান ডিজি সম্বন্ধে সম্পূর্ণভাবে মন গড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে। উক্ত প্রকাশনার ভিত্তিতে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। বিজিবি জানতে পেরেছে যে বিজিবির বর্তমান মহাপরিচালক সম্বন্ধে এ ধরনের কোনো তদন্ত চলছে না। ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগিটি বিচ্ছিন্ন হওয়ার পর ট্রেনটি প্রায় ২ কিলোমিটার এগিয়ে যায়। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। শনিবার ২৫ অক্টোবর রাতে ৯:৩০টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নাম্বার ক বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। গোলাম কিবরিয়া জানান, ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় ২ কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়। ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই নীতিতে ১৬০টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ১০৭ দেশের তালিকায় বাংলাদেশও আছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বহু দেশ এই তালিকার অন্তর্ভুক্ত। এর ফলে দেশটি ভ্রমণে যাওয়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত ও নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে। হালনাগাদ তালিকা অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কার নাগরিকদের এখন থেকে আমিরাতে যাওয়ার আগেই ভিসা নিতে হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি শিগগিরই ঘূর্ণিঝড়ের রূপ নেবে। রোববার সকাল 10টায় দেওয়ার বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দর থেকে কত দূরত্বে অবস্থান করছে সেটিও তুলে ধরা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া আগমনকে ঘিরে অনুষ্ঠিত এক মোটরসাইকেল মিছিলে অংশ নেওয়া প্রায় 50 জন বিক্ষোভকারীকে শনিবার 25 অক্টোবর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা রাত প্রায় 10টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে মোটরসাইকেল কনভয় অতিক্রম করেন। তাদের মধ্যেই কেউ কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। তারা মালয়েশিয়া জাগো ট্রাম্পকে তাড়াও বলে স্লোগান দেন। পুলিশ মেনারা তাবুং হাজির সামনে, যা মার্কিন দূতাবাস থেকে প্রায় 100 মিটার দূরে একটি চেক পয়েন্টে তাদের গ্রেপ্তার করে। পরে বিক্ষোভকারীদের মোটরসাইকেল হেঁটে জালান তুন রাজাক পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলা হয় এবং সেখানে যানবাহনগুলো জব্দ করা হয়। এর আগের দিন ট্রাম্পের সফর বিরোধী প্রায় 700 মানুষ মার্কিন দূতাবাসের বাইরে সমাবেশ করেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো স্লোগান দেন এবং অনেকেই গো হোম ট্রাম্প লেখা প্ল্যাকার্ড হাতে রাখেন। ঘটনাস্থলে ফেডারেল রিজার্ভ ইউনিট সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। শুক্রবার এই পরীক্ষাটি সম্পন্ন করে দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসান। খেজুর উৎপাদনের রেকর্ড হলো ফিলিস্তিন পাচ্ছে ব্র্যান্ড হিসেবে পরিচিত। তুরস্কের প্রতিরক্ষা শিল্পী সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, এটি এক নীরব প্রস্তুতির ফল, আকাশে আঁকা এক স্বাক্ষর, একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।